আমি জানি নীলপরি, তোমার ভালোবাসা মিথ্যে নয়। তবে আমাকে তোমার পরিচয় যদি আগে বলতে তাহলে আরো ভালো হতো। এখন তুমি কি করতে চাও? আমি তোমাকে গ্রেপ্তার করতে এসেছি। কিন্তু ম্যাডাম, এসপি স্যারের থেকে তো রেডওয়ানকে গ্রেপ্তারের পারমিশন আমি নিয়েছি, তাই রেডওয়ানকে গ্রেপ্তার আমার করা উচিত। তোমাদের টিমের সকলকে আজ এখানে কেন ডাকা হয়েছে তোমরা জানো কি? না স্যার। তোমরা সকলে সাহসিকতার সহিত কয়েকটি গুরুত্বপূর্ণ মিশনে সফল হয়েছ। এবার তোমাদেরকে একটি ভয়ানক মিশনে পাঠাতে চাইতেছি। ভয়ানক বললাম তার কারণ হলো তোমাদেরকে যে এলাকায় পাঠানো হবে সেই এলাকা সন্ত্রাস দিয়ে ভরপুর। সমস্ত প্রকার অবৈধ কাজ সেখানে চলে। এই জেলার পুলিশ বাহিনী তাদের সহিত পেরে ওঠেনি। প্রতিনিয়ত খুন, ডাকাতি, ধর্ষণ চলছেই। তাই তোমাদের সেই এলাকায় যেতে হবে। তোমরা কি প্রস্তুত? ইয়েস স্যার, আমরা প্রস্তুত। তোমাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে ওই এলাকায় প্রেরণ করা হবে। তোমাদের টিমের লিডারের দায়িত্বে বরাবরের ন্যায় এবারও থাকবে এসিপি রেদওয়ান, একজন সাহসী দেশপ্রেমিক যোদ্ধা। তোমাদের লিডার হিসাবে থাকবে এসিপি রেদওয়ান। ভেতরে আসুন। স্যার। আপনি তো নিশ্চয় এই মিশন সম্পর্কে অবগত আছেন। ইয়েস স্যার, কিন্তু আমাদের কাজের ধরন কি হবে সেটা যদি বলে দিতেন স্যার তাহলে ভালো হতো। কমিশনার শহীদুজ্জামান, আপনি বলে দিন। তোমাদেরকে ওই এলাকার আন্ডার কভার মাস্তান সেজে সন্ত্রাস নির্মূল করতে হবে। এর মানে হচ্ছে আমাদের মাস্তান সেজে মাস্তানদের সাথে ছদ্মবেশে থেকে ওদের ধ্বংস করতে হবে? হ্যাঁ এসিপি, এটাই করতে হবে। মিশনের সমস্ত বিবরণ তোমাদের বলা হলো। এখন বলো, তোমরা কি এই মিশনে কাজ করবে? স্যার, মিশন যতই ভয়ঙ্কর হোক না কেন, একজন সৈনিক হিসেবে দেশমাতার রক্ষা করা আমাদের দায়িত্ব। একজন নাগরিক হিসেবেও তাই। এতে যদি আমাদের জীবন চলে যায় আমাদের কোনো আফসোস থাকবে না। কিন্তু এই মিশনে যাওয়ার আগে আমার কিছু শর্ত আপনাদের মানতে হবে। কি শর্ত? আমাদের সকল ক্ষমতা দিতে হবে। সন্ত্রাসীদের বিরুদ্ধে যে কোনো পরিস্থিতিতে যেন ফায়ারিং করতে পারি সেই অনুমতি দিতে হবে। পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে যদি কেউ অপরাধীদের সাথে লিঙ্ক করে থাকে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। আমাদের কাজের কৈফিয়ত আপনি এবং কমিশনার স্যার ব্যতীত কাউকে জানাবো না। আমরা যে সিআইডি অফিসার কোনো থানাতে তা জানাবো না। হয়তো আমাদেরও পুলিশ গ্রেপ্তার করবে, কিন্তু ইমিডিয়েটলি যেন আমাদের ছেড়ে দেওয়া হয় সেই ব্যবস্থা আপনারা করবেন। তোমার সকল শর্ত মেনে নেওয়া হলো। তাহলে আমরা আজ রাতেই রওনা দেব রূপনগরে। দোয়া করবেন স্যার যেন এই মিশনে সাকসেস হতে পারি। অবশ্যই দোয়া থাকবে। আমি জানি এসিপি তোমার নেতৃত্বে এই মিশন সাকসেস হবেই ইনশাআল্লাহ। এখন তোমরা গিয়ে প্রস্তুতি গ্রহণ করো। ইয়েস স্যার। আইজিপির সাথে বৈঠক শেষে সিআইডির 12 সদস্য টিমটি বেরিয়ে গেল। চলুন একটি ঘটনা জেনে নেই এবং মূল চরিত্রের সাথে পরিচিত হই। এতক্ষণ সিআইডির একটি দুর্ধর্ষ টিমের সাথে বৈঠক শেষ করলেন আইজিপি। তাদেরকে একটি ভয়ানক এবং গুরুত্বপূর্ণ মিশনের দায়িত্ব দেওয়া হলো। এই টিমের নেতৃত্ব দেবেন এই গল্পের মূল চরিত্রের এসিপি রেদওয়ান। আপাতত এইটুকু জেনে রাখেন, পরে ধীরে ধীরে সব জানতে পারবেন। এবার মূল গল্পে যাওয়া যাক। রুহুল, সবাই তৈরি হয়ে নাও, আমাদের আজ রাতেই যেতে হবে। রুহুল সিনিয়র ইন্সপেক্টর, আর একজন আছে নাম রিয়াজ। 12 জনের টিমে 3 জন মেয়ে আছে, মনীষা, শ্রেয়া, রূপসা। ইয়েস স্যার। আমরা 3টি গ্রুপে ভাগ হয়ে যাব। 4 জন বাসে যাব, 4 জন আরেকটা বাসে যাব, আর আমি সহ বাইকে ডাইরেক্ট ট্রেন যাব। রূপনগরে গিয়ে মিলিত হব। প্ল্যান মতো কাজ শুরু করব। ওকে? ওকে স্যার। যাও দ্রুত বের হও। আমি আমার রুমে এসে সবকিছু গোছগাছ করে নিয়ে আম্মুকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস তুই? আমি ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো। আম্মু, যে জন্য ফোন দিলাম, আমি আজকে একটি গুরুত্বপূর্ণ মিশনে রূপনগর জেলায় যাচ্ছি। হয়তো বেশ কয়েকদিন থাকতে হতে পারে। দোয়া করিও যেন সাকসেস হতে পারি, আর বাবাকে জানিয়ে দিও। দোয়া তো সব সময় করি বাবা, তুই আমার একমাত্র বুকের ধন। ভালোভাবে যাস, গিয়ে ফোন দিবি। আচ্ছা আম্মু, বাই। আম্মুর সাথে কথা বলে হালকা কিছু খেয়ে বের হলাম। সবার সাথে মিট করে আমি বাকি 3 জন তারেক, মিজান, শ্রেয়াকে নিয়ে বেরিয়ে পড়লাম রেল স্টেশনের দিকে। স্টেশনে গিয়ে টিকিট নিয়ে সঠিক সময়ে রওনা হলাম রূপনগরের উদ্দেশ্যে। বাইকেরাও রাত 9টা-10টায় রওনা হয়ে গেছে। পরের দিন সকালবেলা রূপনগরে পৌঁছলাম। একটা নির্জন স্থানে গিয়ে সবাইকে ডাকলাম। সবাই আসার পর, শ্রেয়া আর মনীষা, তোমরা রূপনগর কলেজে ক্লাস শুরু করবে। আগামীকাল থেকে আমি প্রিন্সিপালের সাথে কথা বলে নেব। ওই কলেজে এই শহরের টপ সন্ত্রাসী শেরওয়ার খানের মেয়ে পড়াশোনা করে। তোমরা তার সাথে বন্ধুত্ব করবে। ওর মাধ্যমে ওদের বাসায় পৌঁছে
কিছু তথ্য সংগ্রহ করতে পারবে। ইয়েস স্যার। মনীষা আর মিজান, তোমরা প্রাইভেট টিউটর হিসেবে এলাকায় তদন্ত করবা। ওকে স্যার। আমরা বাকি যারা আছি তারা এই এলাকায় যেখানে সব থেকে বেশি সন্ত্রাসী কার্যক্রম যেখানে হয় সেখানে নতুনভাবে সন্ত্রাস দমন করার জন্য মাস্তান সেজে আস্তানা তৈরি করব। তবে সবাই নিজেদের সেভ রাখার জন্য অস্ত্র সাথেই রাখবা, ওকে? ইয়েস স্যার। এবার যাদেরকে কাজ বুঝে দেওয়া হয়েছে তারা চলে যাও, বাকিরা আমার সাথে এসো হোস্টেলে। হোস্টেলে উঠে নিজেদের রূপ চেঞ্জ করে এলাকার ভিতরে প্রবেশ করব, চলো। কিছুক্ষণ পর 8 জনের দল গঠন করে মাস্তানের ছদ্মবেশ ধরে এসিবি রেদন রূপনগর সদর থানার শিবগ্রাম এলাকায় প্রবেশ করলো। এই মিশনে এই প্রথম তাদের নতুন একটা বেশ ধরে অপারেশন করতে হবে। ভাবা যায় পুলিশ অফিসার থেকে মাস্তানি শুরু করবে তারা। চলুন দেখা যাক কিভাবে এই মিশন সাকসেস করে এসিবি রেদন ও তার টিম। রুহুল, এলাকায় তো আমাদের ত্রাস ছড়াতে হলে কোনো সন্ত্রাসীকে তো ভালোভাবে আদর যত্ন করতে হবে। হ্যাঁ স্যার, কিন্তু কাকে পেটানোর জন্য পায় বলুন তো? ভাগ্য মনে হয় আমার দিকে আসছে, সামনে চেয়ে দেখো, কিছু সন্ত্রাসী কি নিয়ে যেন ঝগড়া করতেছে। স্যার, সামনে গিয়েই দেখা যাক। চলো যাও যাও। সামনে গিয়ে দেখতে পেলাম কিছু মাস্তান একজন গরিব মুদি ব্যবসায়ীর সাথে অসভ্য আচরণ করতেছে। এক পর্যায়ে তাকে থাপ্পড় দিয়ে ফেলে দিল। রুহুল গিয়ে লোকটাকে তুলে দাঁড় করালো। চাচা, এরা কারা? আপনাকে মারলো কেন? বাবা, এরা নেশাখোর মাস্তান, জিনিস কিনেছে, টাকা চাইতেছে, তাই মারলো। এই যে ভাই, ভদ্রলোকেরা কিন্তু এরকম কাজ করে না, টাকাটা ওনাকে দিয়ে দাও। এই তুই কে রে? তোর কথা শুনবো কেন? শুনতে হবে না, কিন্তু ওনার টাকাটা ওনাকে দাও। যদি না দিই কি করবি তুই? শুরু হয়ে গেল কেলানি। ওরা 4 জন ছিল, 4 জনকেই সাইজ করে দিলাম। একজনকে হাতের কবজিতে ছুরি দিয়ে মেরে দিয়েছি। যা, তোদের লিডারকে গিয়ে বলিস এলাকায় নতুন মাস্তানদের আগমন হয়ে গেছে, যদি সাহস থাকে তো এলাকার যেন একটা মানুষের ক্ষতি করতে আসে। শুধু এই এলাকা নয়, এই শহরে সন্ত্রাসের রাজত্ব কয়েম কবর আমরা। যারা গরিব মানুষদের নির্যাতন, মানুষের ক্ষতি করার চেষ্টা করবে তাদের শেষ করে দেব। রুহুল, ওদের পকেট থেকে টাকা বের করে চাচাকে দিয়ে ওদের পাঠিয়ে দাও। এরপর ওরা চলে গেল। তোমরা কে বাবা? আমরা মাস্তানদের জমদূত, যেখানে অন্যায় হয় সেখানে আমরা উপস্থিত হই। আমাদেরও আপনি মাস্তান মনে করতে পারেন। চাচা, এখানে কি থাকার জন্য ঘর পাওয়া যাবে? হ্যাঁ যাবে, আমি একটা ছেলেকে পাঠাচ্ছি, তোমাদের সাথেও নিয়ে যাবে। ছেলেটা আসলে ওর সাথে যাওয়ার সময় লক্ষ্য করলাম একটা বাড়ির ছাদের মধ্যে কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একটা মেয়েকে দেখতে অপরূপ লাগছে। নীল ড্রেস পরা মেয়েটি একদম নীল পরীর মতো লাগছে। প্রথম দেখায় মেয়েটার উপর ক্রাশ খেয়ে গেলাম। যাক, এখানেই তো থাকবো, মেয়েটার উপর তো নজর রাখবোই। ওকে আমার বউ হিসেবে পারফেক্ট মানাবে। ছেলের সাথে একজন চাচার বাসায় গিয়ে রুম ভাড়া নিলাম, এখানেই থাকবো। মুসা, তুমি এখন যাও, সন্ধ্যাবেলা একবার আসিও, কথা আছে তোমার সাথে। ঠিক আছে ভাইয়া, গেলাম। মুসা যাওয়ার পর আমি বাড়িওয়ালা চাচাকে ডাক দিলাম। চাচা আসার পর, চাচা আপনার সাথে কিছু কথা ছিল। বলো বাবা। চাচা, আপনাদের এলাকায় এবং এই শহরে সন্ত্রাস কারা করে জানেন কি? হ বাবা, জানি, অনেক সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এই এলাকায়, সব অপকর্ম হয় এখানে। চাচা আমি জানি, কিন্তু এর হেড লিডার কে? এই শহরের সব থেকে বড় সন্ত্রাসী সারোয়ার খান, তার ছত্রছায়া থেকে সন্ত্রাস করছে মাস্তানরা। আমার একটা মাত্র মেয়ে ছিল, 16 বছর বয়স, তাকে সারোয়ার খানের ছেলে নির্যাতন করে মেরে ফেলেছিল। থানায় মামলা করেননি? করেছিলাম, কিন্তু সারোয়ার খানের টাকার কাছে আইনের লোকেরা বিক্রি হয়ে গেছে, কোনো বিচার পাই নাই। ঠিক আছে চাচা, আপনি এখন যান। চাচা যাওয়ার পর শানওয়ান খার আর ছেলের ঠিকুজি গোষ্ঠী আমাদের ফোর্স দিয়ে বের করো। স্যার, এখন রেস্ট করো সবাই। সন্ধ্যাবেলা মুসা আসলে, মুসা আসার সময় ওই বারো বাড়িতে কয়েকটা মেয়েকে দেখলাম, কারা ওরা? ভাইয়া, ওখানে রাসেল চাচের পরিবার থাকে, ওনার 2 মেয়ে। ওনার মেয়ের বান্ধবীরা সহ আড্ডা দেয়। নীল ড্রেস পরা একটা মেয়ে দেখলাম, ওই মেয়েটাকে? ওটা রাশেদ আঙ্কেলের বড় মেয়ে তাসলিমা। সুলতানা রূপনগর কলেজে পড়াশোনা শেষ করেছে। ধন্যবাদ তোকে। কি খবর বস, মনে ধরেছে নাকি? তা জানি না, তবে ক্রাশ খেয়েছি। ভাইয়া, তোমার সাথে কিন্তু হেব্বি মানাবে। দেখা যাক কি হয়। তবে সাবধান, আপু কিন্তু সে রাগী। মুসা, তোকে আমার জন্য একটা কাজ করতে হবে। কি কাজ ভাইয়া, বলো। তোমাকে সন্ত্রাস ও মাস্তানদের খোঁজ খবর এনে দিতে হবে আমাদের। তুমি তো সবখানেই ঘুরে বেড়াও, কোথায় কি পাচার হবে সব বলবা আমাদের, ওকে? ঠিক আছে ভাইয়া। আমি কিছু টাকা দিলাম, এটা রাখ, কাজে লাগবে। মুসা চলে গেল। আমরা সবাই বাইরে ঘুরতে বের হলাম।
রাতের বেলা চারদিকটা একটু দেখতে হবে, যদি কোনো ইনফরমেশন জোগাড় করতে পারি। কিছুক্ষণ ঘোরার পর এলাকার শেষ মাথায় দেখলাম একটা বাড়িতে ঝগড়া হচ্ছে। স্যার, এই বাড়িটাতে মনে হয় কিছু একটা হয়েছে। চলো গিয়ে দেখি কি সমাচার। বাড়ির ভিতরে গিয়ে দেখি দুজন ছেলের সাথে বাড়িওয়ালার আর বউ মেয়ে ঝগড়া করতেছে। কি হয়েছে ভাই এখানে এত রাতে? আর বলিয়েন না ভাই, মেয়েটারই বিয়ে দিয়ে অশান্তির মধ্যে পড়ে গেছি। কেন? কি হয়েছে? মেয়েটার বিয়ে দিয়েছি এই ছেলেটার সাথে, যৌতুকের টাকা থেকেও বেশি টাকা নিয়েছে আমার কাছ থেকে। এখন 50 লক্ষ টাকা চাচ্ছে, দিতে পারিনি, তাই মেয়েটাকে মেরে কি করেছে দেখো। আমরা দেখলাম সত্যি মেয়েটাকে ভালোই মেরেছে। কি করো তুমি? সেটা কি তোমাকে বলতে হবে? কি করবে, নেশে করে জুয়া খেলায় আর মাস্তানি করে। এমন বেয়াদব ছেলের কাছে মেয়ে বিয়ে দিয়েছেন কেন? জানেন না যৌতুক দেওয়া নেওয়া দুটোই অপরাধ? ওই, তুই কাকে বেয়াদব বলছিস? তোর মতো একটা মানুষরূপী জানোয়ারকে যে টাকার জন্য বইয়ের গায়ে হাত তোলে। তুই এখন এই বাড়ি থেকে চলে যা, কোনো ঝগড়া যেন না হয়। আর তোর বাবাকে বলিস কাল যেন আমার সাথে দেখা করে যৌতুকের টাকা নিয়ে যায়, সাথে তুইও আসবি। ঠিক আছে, কালকে যদি টাকা না দেয় তাহলে এই মেয়ের পরিণতি খারাপ আছে। রুল ছেলেটিকে মারলো। কি করবি তুই মেয়েটিকে? ওই কি করবি? আর 1 মিনিট এখানে থাকলে তোর হাত পা ভেঙে রাস্তায় ভিক্ষুকদের কাতারে বসিয়ে দেব। যা ভাগ। রাতটা পোহাতে দে, তোদের দেখে নেব। বলেই ছেলেটা চলে গেল। আমরা আর কিছুক্ষণ ঘুরে বাসায় গেলাম, ভাড়া বাড়িতে আর কি। হালকা কিছু খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। এসিপি রেদন তার টিম নিয়ে এলাকার আস্তানায় করলো। এদিকে শ্রেয়ার মনীষা একটা মহিলা হোস্টেলে উঠেছে। অন্যদিকে রূপসা আর মিজান ইতিমধ্যে 2টা বাড়িতে টিউশনি পেয়ে গেছে। দেখা যাক পরবর্তীতে কি হয়। পরদিন সকালে ঘুম থেকে উঠতেই শুনতে পেলাম বাইরের চেঁচামেচির আওয়াজ। সবাই ঘুম থেকে ফ্রেশ হয়ে বাইরে বের হওয়ার জন্য দরজায় যেতেই, ভাইয়া, তোমরা যাদের কালকে মেরেছ তাদের দলের কিছু মাস্তান এসেছে, তোমাদেরকে খুঁজতেছে। সাথে সালার খানের ছেলে আবির খান এসেছে। শিকার দেখতেছি নিজেই জালে আটকা পড়তে এসেছে। চলো বাইরে যাই। বাইরে গেলাম। ওই, তোমরা বলো, কালকে কে আমার লোকেদের গায়ে হাত তুলেছে? কোন মাস্তান রে এলাকায় আস্তানা গেড়েছে? তাদের ঠিকানা দাও, নয়তো তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তোকে আর আমাদেরকে খুঁজতে হবে না আবির, আমরা নিজেরাই তোর সাথে দেখা করতে এসেছি। তোমরা কারা? কাল তোর লোকদের যারা পিটিয়েছে আমরা তারাই। তোমরা এলাকায় পা রেখে আমার লোকদের হাত পা ভেঙেছো, আজ তোমাদের মেরে তোমাদের মাস্তানি খতম করে দেবো। এই মার এদেরকে। ওর লোকদের বলল। শুরু হয়ে গেল মারামারি। ওরা নিয়ে এসেছে লাঠি আর ছুরি, আমাদের কাছে পিস্তল রয়েছে, আর আমরা কিছুটা ক্যারেটে জানি, যেহেতু সৈনিক। মারামারির এক পর্যায়ে যখন ওরা রাহুলের না পেরে ছুরি ঘোরাতে শুরু করে, তখন আমরা ওদেরকে দিয়ে গুলি ছুটতে শুরু করলাম। কয়েকজনের পায়ে গুলি করলাম। একজনের পায়ে গুলি মারতে গিয়ে ওর বুকে গুলি লেগেছে। এবারটা মরবে নিশ্চিত। আবির খানকে দৌড় দিয়ে বেঁধে রাখলাম। বাকিগুলোকে হাসপাতালে পাঠালাম। মারামারির অবস্থাকে গ্রামবাসী খুশি হয়েছে। শাহরুখ খানের ছেলে আর তার লোকজন আহত হয়েছে বলে, মিরাজ, তুমি আর বাকি 5জন এটাকে পাহারা দাও, আমরা একটু আসছি। গ্রামবাসীদের চলে যেতে বললাম। সেখান থেকে বেরিয়ে আমি আর রুহুল কলেজে গিয়ে প্রিন্সিপালের সাথে কথা বলে শ্রেয়া আর মনীষার ক্লাস করার অনুমতি নিলাম। কলেজ থেকে বেরোনোর সময় দেখতে পেলাম নীলপরি, তাসমিনা সুলতানা একটি মেয়ের সাথে কলেজে ঘুরতেছে। আমি রুহুলকে নিয়ে সামনে এগিয়ে দেখতে পেলাম এই মেয়েটা কালকে ওর বান্ধবীদের একজন। আমাকে দেখে নীলপরি কিছুটা অবাক হয়েছে। নীলপরির বান্ধবী? আরে ভাইয়া, আপনারা এখানে? হ্যাঁ, আমাদের চেনেন নাকি আপনি? আমি তো সুলতানের দিকেই তাকিয়ে আছি। সে মাথা নিচু করে আছে আর আর চোখে তাকাচ্ছে। হ্যাঁ, আপনারাই তো কাল গ্রামে মাস্তানদের শায়েস্তা করেছেন। তখন দেখেছে, আর গ্রামের সবাই তো আপনারা আশায় খুশি হয়েছে। কেন? গ্রামের মানুষরা হয়তো এবার একটু শান্তি পাবে। ও, আপনাদের দেখে তো ভালো পরিবারের ছেলে মনে হয়। আপনারা গুন্ডামি করেন কেন? আমরা গুন্ডামি করি ঠিকই, কিন্তু আমরা তাদের সাথে মাস্তানি গুন্ডামি করি যারা এই দেশকে, দেশের মানুষদের নির্যাতন করে, মা বোনদের নির্যাতন করে, যারা ষড়যন্ত্র করে তাদের প্রতিহত করি আমরা, অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াই। তাই আমরা আজ মাস্তান নামে পরিচিত। এসব করার জন্য তো দেশের আইন আছে, প্রশাসন আছে। আপনি কি এই এলাকায় নতুন মিস নীলপরি? কে নীলপরি? আপনি সুলতানা ম্যাডাম? আমি নীলপরি হলাম কিভাবে? আর আপনি আমার নাম জানলেন কি করে? কালকে আপনি যে নীল ড্রেসটা পরেছিলেন একদম পরিদের মতো লাগছিল। আর নাম জানা তো কোনো ব্যাপারই না। হ্যাঁ, মাস্তানদের পক্ষে সবই সম্ভব।
এটা ঠিক বলেছে। আর এই এলাকার পুলিশরা সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যর্থ হয়েছে। কিছু কিছু পুলিশ ওদের টাকার কাছে বিক্রি হয়ে গেছে। তাই আমরা সন্ত্রাসীদের দমন করতে এই এলাকায় এসেছি। আপনারাও তো আইনের চোখে অপরাধী। আইনের লোকদেরকেই আইন শেখাচ্ছে। যদি কোনো দেশপ্রেমিক নাগরিক আমাদের কার্যকলাপ দেখে তারা কখনো আমাদের মাস্তান বলবে না। চলি ম্যাডাম, পরে দেখা হবে। আমি নীলপরির দিকে মুচকি হাসি ছড়িয়ে দিলাম। নীলপরি মুখ ভেঙচি দিল। কলেজ থেকে চলে আসলাম গ্রামে। এসে আবিরকে যেখানে বেঁধে রাখা হয়েছে সেখানে গেলাম। তো আবির খানকে কি কেউ নিতে আসেনি এখনো? না স্যার, কিন্তু ওর ফোনে কয়েকটা ফোন এসেছিল, আমরা রিসিভ করতে দেইনি। ফোনটা নাও ওর কাছ থেকে, দেখো কে ফোন করেছে। স্যার, সারোয়ার খান সহ কয়েকজন ফোন দিয়েছে। সারোয়ার খানকে ফোন দাও। সারোয়ার ফোন দেওয়া হলো। ফোন রিসিভ করার পর, আবির কোথায় তুমি? এতবার ফোন দিলাম ধরলে না কেন? আবির এখন কারাগারে বন্দী রয়েছে মিস্টার খান। কোন পুলিশের এত বড় সাহস আমার ছেলেকে গ্রেপ্তার করে? পুলিশ নয়, তোদের এলাকায় নতুন যে মাস্তানরা এসেছে তার লিডার আমি। আমি বেঁধে রেখেছি ওকে। তোদের এত বড় সাহস গ্রামে এসে বারবার আমার লোকেদের আঘাত করছিস, এবার আমার ছেলেকে আটকে রেখেছিস। তোকে তো আমি মাটির সাথে মিশে ফেলবো। এসব স্বপ্ন দিনের বেলায় দেখা মানায় না। তার থেকে তোকে যেটা বলছি মন দিয়ে শোন। এখন থেকে ঠিক 1 ঘন্টার মধ্যে তোর লোকদের দিয়ে 50 লক্ষ টাকা নিয়ে গ্রামে পাঠিয়ে দিয়ে তোর ছেলেকে নিয়ে যা। যদি 1 ঘন্টা পার হয়ে যায় তাহলে তোর ছেলের 11 টুকরো বড়ি উপহার স্বরূপ পাঠিয়ে দেবো তোর কাছে। তোকে আমি পরে দেখে নেব, আগে আমার ছেলেকে উদ্ধার করে নিই, টাকা তুই পেয়ে যাবি। সময় পার হয়ে গেলে ছেলেকে আর ফেরত পাবি না। চড়া রোদের মধ্যে আবিরকে বেঁধে রাখা হয়েছে। এক ফোঁটা পানি পর্যন্ত দেওয়া হয়নি। টিমের সবাই দুপুরের খাবার খেয়ে গ্রামের দোকানের পাশে বসে আছি। কিছুক্ষণ পর একটা মাইক্রো এসে দাঁড়ালো। বুঝে গেলাম এরা আবিরকে নিতে এসেছে। কিন্তু প্রায় 12 জন লোক এসেছে। বুঝে গেলাম এরা ঝামেলাও করতে এসেছে। ইশরায় সবাইকে তৈরি থাকতে বললাম। লিডার কে? আমি। টাকা নিয়ে এসেছো? হ্যাঁ, এই নাও, পুরো 50 লক্ষ টাকা আছে। মিরাজ, টাকাটা দেখে নাও। মিরাজ টাকা দেখে নেওয়ার পর, সব ঠিক আছে বস। এখন যা আবির খানকে নিয়ে। আর তোদের খানকে বলবি যেন ওর পতনের সময় হিসাব করা শুরু করে। খানের লোক আবিরকে তুলে গাড়িতে রেখে আমাদের দিকে গুলি তাক করার সাথে সাথেই আমরা গুলি ছুড়লাম। আগেই বুঝতে পেরেছি যে এরা ঝামেলা করবে। ওদের 7 জন গুলি খেয়ে মারা গেল। বাকিদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে খানের কাছে প্যাকেট করে পাঠিয়ে দিলাম। গ্রামের লোকেরা আজ অনেক খুশি। তারা সবাই আমাদের ভালোবাসতে শুরু করে দিয়েছে। টাকা নিয়ে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর বাড়িওয়ালা চাচা আসলো। বাবা, তোমরা আমার মেয়েটার খুনিকে ছেড়ে দিলে, যদি ওকে মেরে ফেলতে অনেক খুশি হতাম আমি। চাচা, আপনার মেয়ের খুনি মরবেই, কিন্তু এখনো ওর সেই সময়টা হয়নি। অনেক হিসেব ওর কাছ থেকে মিলিয়ে নিয়ে তারপর ওকে কবরে পাঠাবো। আপনাকে কথা দিচ্ছি, ওর পাপের শাস্তি আমরা ওকে দিবই। চাচা খুশি মনে চলে গেল। রুহুল, এই টাকা থেকে 25 লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা করো। বাকি টাকা কি করব? বাকি টাকাটা এই গ্রামের প্রতিটা দরিদ্র অসহায় মানুষের মাঝে বিলিয়ে দাও। ওকে স্যার। বিকেলবেলা রুহুলকে সাথে নিয়ে নীলপরিদের বাসার সামনে গেলাম। ওদের বাসার পাশেই একটা গার্ডেন আছে। বিকেলবেলা এখানের আবহাওয়াটা অনেক সুন্দর, তাই আসলাম। ভিতরে গিয়ে দেখি নীলপরি ওর কয়েকজন বান্ধবী সহ বসে আছে। আমাকে নীলপরি মাথা তুলে তাকিয়ে মুখ ভেঙচি দিল। আমরা গিয়ে নীলপরিদের অপর সাইডে বসে পড়লাম। আমার সামনাসামনি নীলপরি। আজও নীলপরি একটা নীল ড্রেস পরেছে। সুন্দর আবহাওয়ার মধ্যে অপূর্ব লাগছে নীলপরিকে। নতুন করে ওর প্রেমে পড়ে গেলাম। আমি রুলের সাথে বসে গল্প করছি আর বারবার নীলপরির দিকে তাকিয়ে দিচ্ছি। নীলপরিও আর চোখে তাকিয়ে দেখছি। চোখের ইশারায় বারবার তাকাতে বারণ করতেছে। চোখে চোখে বেশ কিছুক্ষণ খুনসুটি করার পর নীলপরিরা চলে যাবে বলে উঠতে হলো। আমরাও চলে যাব। একসাথে সবাই বের হলাম। সন্ধ্যাবেলা রুমে এসে রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়লাম। চোখ বন্ধ করতে নীলপরির চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। রাতে সুলতানা শুয়ে শুয়ে ভাবছে, আমি কেন ওই ছেলেকে দেখে ওর মায়ায় ডুবে যাই। এক অজানা অনুভূতি বয়ে যায় ওকে দেখলে। তাহলে কি আমার মন ওকে ভালোবেসে ফেলেছে? আমি তো শিওর ও আমায় ভালোবাসে। ওর চোখ দেখলেই বুঝতে পারি আমি। কিন্তু আমি কি ওকে ভালোবাসাটা ঠিক হবে? আমি তো একজন পুলিশ অফিসার আর ও একজন মাস্টার। আমি গোপনে এখানে কাজ করতেছি, যা কেউ জানে না। ওর সাথে ভালোবাসার বন্ধনে জড়ানোটা কি ঠিক হবে? পরক্ষণেই ওর মন সায় দেওয়া শুরু করলো। ও মাস্তান, কিন্তু সাধারণ মানুষের তো ক্ষতি করে না। ও সন্ত্রাসীদের সাথেই মাস্তানি করে, যেটা আমাদের পুলিশের করার কথা ছিল। কিন্তু এখানে সেই কাজটা ওর দলবল নিয়ে করতেছে। গ্রামের মানুষের কাছে ওরা ভালো মানুষ। ওরা আসার পর থেকে এই শহরে অনেক কমতে শুরু করেছে।
তাহলে ওকে ভালোবাসতে আমার বাধা কোথায়? কিন্তু ও তো আইনের চোখে অপরাধ করছে। একদিন তো আমার ওকে গ্রেপ্তার করতে হবে। তখন কি আমি আমার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলবো না তো? না, যা হওয়ার হবে। আমি ওকে ভালোবাসতে শুরু করেছি। ও যদি সামনে অগ্রসর হয়, আমিও হব। এসব ভাবতে ভাবতে নীলপরি, তসমিনা সুলতানা ঘুমিয়ে গেল। এদিকে সন্ধ্যাবেলায় রেস্ট করতে গিয়ে ঘুমিয়ে পড়ছি। এক ঘুমে সকালবেলায় উঠলাম। উঠে দেখি কেউ এখনো ওঠে নাই। তাই ফ্রেশ হয়ে হাঁটতে বের হলাম। কিছুদিন যাওয়ার পর দেখলাম নীলপরিও হাঁটতে বের হয়েছে। হাই নীলপরি। হাই। কেমন আছেন নীলপরি? আমি ভালো আছি, কিন্তু আমি নীল পরি না। আমার তো নাম আছে, সেটা বললেই খুশি হব। তোমাকে নীল রঙের ড্রেসে একদম পরিদের দেখতে লাগে। মনে হয় সারা জীবন চেয়ে দেখি তোমায়। খুব ভালো লাগছে রেদওয়ানের কথা শুনতে। ওর পাশে হাঁটতেছি, দারুণ অনুভূতি হচ্ছে মনের মধ্যে। তাই হ্যাঁ। সারা জীবন দেখতে গেলে অনেক কিছু করতে হবে, তা না হলে আর আমায় সারা জীবন দেখতে পারবে না। কি করতে হবে তোমাকে সারা জীবন দেখতে হলে? বলো, সব করতে রাজি আছি। তাই সব কিছুই করতে পারবে? হ্যাঁ পারবো। ভালোবাসার মানুষের জন্য যদি এটুকু করতে না পারি, তাহলে কার জন্য করবো বলো? কে তোমার ভালোবাসার মানুষ? আবার সেই মন জোড়ানো হাসি। যে আমার পাশে হাঁটতেছে সেই তো আমার ভালোবাসার মানুষ। কথাটা শোনার পর নিমেষেই নীলপরির মুখের রং পাল্টে গেল। মনে হচ্ছে খুব লজ্জা পেয়েছে। এত ভালো লাগছে কেন ওর মুখে থেকে ভালোবাসার কথা শুনতে? তবে কি প্রিয়জনের মুখ থেকে ভালোবাসার কথা শুনতে আলাদা অনুভব হয়? আমার বাসা চলে এসছে, আমি আসি। বাই, পরে কথা হবে। বলে নীলপরি চলে গেল। আমি ভাবতে লাগলাম, একটু বেশি বলে ফেললাম নাকি? নীলপরি আবার রাগ করলো না তো? কিন্তু ওকে দেখে তো বোঝা যাচ্ছে না ও রাগ করছে। আমিও চলে গেলাম রুমের মধ্যে। সকালের খাবার খাওয়ার পর দুটো গ্রুপে ভাগ হয়ে গ্রাম ও শহরে ঘুরতে বের হলাম। এতে করে তদন্তের কাজগুলো এগিয়ে নেওয়া যাবে। রূপনগরে সিআইডি টিমের ছদ্মবেশে মাস্তান সেজে আসার 4 মাস হয়ে গেল। এই 4 মাসে তারা অনেক কাজ এগিয়ে নিয়েছে। রূপনগরে যাওয়ার পর এখন সেখানে অপরাধ কমে গিয়েছে, আগের তুলনায় অনেক কম। এদিকে এসিপি রেদওয়ানের সাথে আর এক ছদ্মবেশী পুলিশ অফিসার তাসমিনা সুলতানার ভালো বন্ধুত্ব হয়ে গেছে। কিন্তু সিআইডি টিম জানে না যে সুলতানা পুলিশ অফিসার, আবার সুলতানাও জানে না যে রেদওয়ানও তার টিম সিআইডি অফিসার। এসিবি এবং সুলতানা দুজন দুজনকে অনেক ভালোবাসে, কিন্তু সেটা মনে মনে। হয়তো কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে প্রেম ভালোবাসা শুরু হবে। রূপনগরে আসার 4 মাস হয়ে গেল। আজ সকালে সবাই নাস্তা করে রুমের মধ্যে বসে আছি। এমন সময় মুসা চলে আসলো। কি খবর মুসা, কেমন আছো? ভালো আছি ভাইয়া, একটা খবর আছে। বলো। আজ রাতের 12টা এই গ্রামের শেষ প্রান্তে যে বৃষ্টি আছে সেখানে হিরোইন পাচার করা হবে। খুব ভালো খবর দিয়েছো মুসা, ধন্যবাদ তোমাকে। রাত 12টার সময় যেহেতু পাচার হবে, তাহলে নিশ্চয়ই এটা সানোয়ারের খানের কাজ হবে। হ্যাঁ, শাহরুখ খান ছাড়া এ কাজ তো আর কেউ করে না। এদের সাথে কথা বলার সময়ই কলেজ থেকে শ্রেয়ার ফোন। স্যার ইমিডিয়েটলি কলেজে চলে আসুন। কেন, কি হয়েছে? স্যার কলেজ ক্যাম্পাসে মাদক সেবন করায় সারওয়ান খানের ছেলের কিছু লোককে প্রিন্সিপাল স্যার বহিষ্কার করে, কলেজে হাঙ্গামা চলছে। এখনই আসছি আমরা। টিমের সবাইকে নিয়ে কলেজে চলে আসলাম। এসে দেখি মোটামুটি ভালোই ভাঙচুর চলছে। আবির খানের লোকেরা মিছিল করছে প্রিন্সিপালকে বহিষ্কার করার জন্য। দেখতে পেলাম সেখানে আবিরও রয়েছে। আমরা কলেজে ঢোকার পর আবির আমাদের দেখতে পেয়ে কিছু ক্ষিপ্ত হয়ে উঠলো। আমরা আবিরের সামনে গেলাম। আবির খান, তোকে 5 মিনিট সময় দিলাম। এর মধ্যে যদি তোর লোকজন এই কলেজ থেকে বের না হয়, তাহলে একটাও জীবিত থাকবে না। ওই, তুই আর তোর লোকজন আমার অনেক ক্ষতি করেছিস। আজকে আমার কাছে বাধা দিতে এসেছিস। আজ তোদেরকে মেরে এই কলেজেই পুঁতে দেব। তুই কেন? তোর বাবা সারোয়ার খান এলেও আমাদের একটা পশমও শিখতে পারবে না। সময় আছে এখনো, এখান থেকে চলে যা। চলে তো যাবই না, তোদের মেরে রেখে যাব। ওই, সবাই এদের পিটাতে শুরু কর। আবির তার লোকদের বলল, আবির, আজ এখানে যারা মরবে এদের মৃত্যুর জন্য তুই দায়ী থাকবি। রুল, ফায়ার শুরু করো। শুরু হয়ে গেল মারামারি। আমরা সমান তালে ফায়ার করেই যাইতেছি। সবারই পায়ে গুলি করে আহত করে দিলাম। আবির আমাদের প্রতিহত করতে না পেরে কলেজ থেকে পালিয়ে গেল। আমি প্রিন্সিপাল স্যারকে ডাকলাম। স্যার, আবির খানও কি বহিষ্কার হয়েছে?
না। আবিরকেও বহিষ্কার করুন। কি হবে না হবে সেটা আমি দেখবো। রুহুল খানের মেয়ে সাথীকে নিয়ে আসো। সাথী আসবো। মিস সাথী, আমি জানি আপনি আপনার বাবার ভাইয়ের থেকে অনেক আলাদা, তাই আপনাকে কলেজ থেকে বহিষ্কার করা হবে না। কিন্তু এর পরের বার যদি আপনার পরিবারের কেউ কলেজের শিক্ষকদের সাথে বেয়াদবি করে, তাহলে আপনাকেও কলেজ থেকে বহিষ্কার করা হবে। ওরা অন্যায় করলে আমি তার সাজা পাবো কেন? সাজা আপনাকে দেওয়া হয়নি। আপনি বাসায় গিয়ে আপনার বাবা ও ভাইকে বোঝাবেন, নয়তো পরের বার আপনাকেও ছাড় দেওয়া হবে না। সাথীর সাথে কথা বলার সময় পুলিশ চলে এলো। এদেরকে গুলি কে মেরেছে? আমরা মেরেছি। এখন এদেরকে থানায় নিয়ে গিয়ে জামাই আদর করুন। প্রিন্সিপাল স্যারকে জিজ্ঞেস করুন ওদের অপরাধ কি, সেই মোতাবেক যেন এদের শাস্তি হয়। চলি। কলেজ থেকে চলে আসলাম। বাড়িতে এসে খাবার খেয়ে রাতের অপারেশনের জন্য পরিকল্পনা করতে লাগলাম। রুহুল, তুমি সহ 4 জন ব্রিজের উল্টো দিকে লুকিয়ে থাকবে, আর আমি বাকিদের নিয়ে সামনে থাকবো। টাকা আর হিরোইন একটাও যেন হাতছাড়া না হয়। ইয়েস স্যার। দুপুরে একটু ঘুমিয়ে নিলাম। বিকেলবেলা নীলপরীকে দেখার জন্য বাগানের দিকে গেলাম। গিয়ে দেখি নীলপরী আজ একাই বসে আছে। বাকিরা মনে হয় এখনো আসে নাই। আমিও একাই বাগানে এসেছি আজ। নীলপরীর পিছনে গিয়ে, কেমন আছো নীলপরী? সুলতানা চমকে উঠে পিছন ফিরে তাকে দেখে আমি। ও তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো তো। একা একা বসে আছো যে, আমার জন্য নাকি? আমার বই গেছে তোমার জন্য বসে থাকতে। বান্ধবীরা এখনো আসেনি, তাই বসে আছি। কিন্তু তুমি আজ একা কেন? আসলাম একাই, ভাবলাম আমার নীলপরীর সাথে দেখা করে আসি। তাই বুঝি? আবারও প্রেমে পড়ে গেলাম ওরা হাসি দেখে। এভাবে মুচকি হাসি দিও না গো। কেন? তোমার এই মুক্ত ধরা হাসি দেখে বারবার তোমার প্রেমে পাগল হয়ে যাই। তাই নাকি? হ্যাঁ, কিন্তু তুমি তো আমার মনের ভাষাটা বুঝতেই চাও না। আমি সব বুঝি গো। আমিও যে তোমার অনেক ভালোবাসি। আমার হয় যদি কখনো তোমাকে বুঝতে গিয়ে হারিয়ে ফেলি। কেন ভয় হয় নীলপরী? যে জীবনে পা দিয়েছো তুমি, যদি তোমার বড় ধরনের কোনো ক্ষতি করে সন্ত্রাসীরা, তখন কি হবে? আর সারোয়ার খান কিন্তু এত সহজে তোমাকে ছেড়ে দেবে না। খুব ভয়ঙ্কর লোক উনি। আমার মা বাবার দোয়া সবসময় আমার সাথে থাকে। সারোয়ার খান কেন, ওর মতো হাজারো সারোয়ার খান আমার কিছুই করতে পারবে না। তারপরও আমার ভয় করে খুব। বাহ, রোমিও জুলিয়েট জুটি দেখছি বেশ জমিয়ে আড্ডা দিচ্ছে। আমি আর নীলপরী দুজনে চমকে উঠে পিছনে তাকে দেখি ওর বান্ধবীরা এসে গেছে। এখন আসি নীলপরী, ভালো থেকো, আবার দেখা হবে। আর একটু থেকে যাও না। না, তোমরা আড্ডা দাও, আমার কিছু কাজ আছে, আমি চললাম। যে না আমি বাগান বাড়ি থেকে বের হয়ে আসবো, অগ্রসর হবো, তখনই আমার কানের পাশ দিয়ে শো শো করে গুলি বেরিয়ে গেল। তাকে দেখি কিছু লোক আমার দিকে গুলি ছুটতে প্রস্তুত নিচ্ছে। গুলির শব্দ শুনে নীলপরীরাও বাগানের সাইডে চলে এসেছে। আমিও আমার দুটো পিস্তল বের করে ওই লোকগুলো দেখে ছুটতে শুরু করলাম। কয়েক মিনিট গোলাগুলির পর ওরা পিছু হটতে বাধ্য হলো। ওদের মধ্যে 2 জন ঘটনাস্থলে মারা গেছে। নীলপরী দৌড়ে আমার কাছে চলে আসলো। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি, অল্প একটুর জন্যই গুলি লাগেনি। কারা এরা? এদেরকে তো এই এলাকায় নতুন দেখলাম, আজ জানি না এরা কারা। তখন দেখলাম রুহুলরা এসে পড়ছে, সাথে মূসাও আছে। বস, তুমি ঠিকই আছো তো? কারা হামলা করেছে তোমার উপর? সেটাই তো বুঝতে পারছি না, কিন্তু তোমরা জানলে কি করে? মুসা আমাদের সংবাদ দিয়েছে। হ্যাঁ ভাইয়া, তুমি যখন ওদের সাথে একা লড়ছিলে তখন আমি ওনাদের খবর দিই। রুহুল, লাশ দুটোর কাছে গিয়ে দেখো কোনো পরিচয় পাওয়া যায় কিনা এদের। রুহুল গিয়ে লাশ দুটো চেক করে, শুধু মোবাইল ফোন পেলো আর একটা আমার ছবি। এগুলো ছাড়া কিছুই নেই বস, আমরা মনে হয় এরা ভাড়াটে খুনি। আমারও তাই মনে হচ্ছে, কিন্তু এদেরকে কে পাঠাতে পারে আমাকে মারার জন্য? তখন শ্রেয়ার ফোন। হ্যাঁ শ্রেয়া, বলো। স্যার, আপনার উপর হামলা সারোয়ান খানের ছেলে করিয়েছে। কি বলছো? তুমি কি করে জানলে? স্যার, আমি রুমার সাথে ওদের বাসায় এসেছি, এখান থেকে আমি ওদের কথা শুনতে পেয়েছি স্যার। গুড জব শ্রেয়া, ফোন কেটে দিলাম। রুহুল, এরা আবির খানের লোক। আবির খানের দেখছি মরণের খুব ইচ্ছা হয়েছে। হ্যাঁ, খুব শীঘ্রই ওর মৃত্যু হতে চলেছে। এসব ছেড়ে দাও না তুমি, খুব ভয় হচ্ছে আমার। যদি আবার হামলা করে তোমার উপর? কিছুই করতে পারবে না ওরা আমার। চলো বাসায় যাই। আবির খান তার ভাড়াটে গুন্ডাদের বাসায় গালাগালি করছে। কেন তারা রেদওয়ানকে একা পেয়েও মারতে পেল না? তোরা নাকি খুব বড় মাস্তান, একটা চুনোপুটিকে একা পেয়েও কিছু করতে পারলি না? ভাই, ওর কাছে 2টি পিস্তল ছিল, আমরা বুঝতে পারিনি। হাতে নিশানা ওর খুব কঠিন। চুপ কর, যা ভাগ এখান থেকে। এবার যা করা আমি করব। কি করবি তুই? বারবার তো মার খেয়ে পালিয়ে আসিস। তুমি দেখে নিও বাবা,
ওই মাস্তানদের আমি ছাড়বো না। এই মস্তানরা এলাকায় আসার পর একের পর এক আমাদের লোকেদের মেরে ফেলছে, আমাদের সব ব্যবসা আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে। যে গ্রামের লোকেরা আমাদেরকে দেখে ভয় পেত, আর এখন তারা আমাদের থুতু দেয়। এদের তো ব্যবস্থা না করলে আমাদের পথে বসতে হবে। বাবা, পুলিশ পাঠিয়ে ওদের ধরিয়ে দিলে কেমন হয়? কথাটা ঠিক বলেছিস, কালকে ওদের গাড়িতে পুরে দিতে হবে, তারপর দেখবো গ্রামের লোক কত বড় কলিজা। রাত 11টার সময় দুটো গ্রুপে ভাগ হয়ে ব্রিজের কাছে গিয়ে লুকিয়ে পড়লাম। অপেক্ষা করতে লাগলাম হিরোইন পাচারকারীদের ধরার জন্য। রাত 12টার সময় দেখতে পেলাম 6জন ব্যক্তি ব্রিজের দুদিক থেকে এসে মাঝে দাঁড়িয়ে একদল আরেক দলকে হিরোইন দিল, অন্য দল দিল ব্যাগ ভর্তি টাকা। মালামাল বুঝে পাওয়ার পর ওরা যে যার গন্তব্যের উদ্দেশ্যে যাইতে শুরু করলো। আমি কানে ব্লুটুথ ইয়ারফোন লাগিয়ে রুহুলকে কল করলাম। রুহুল, তোমার শিকার তোমার দিকে এগিয়ে যাচ্ছে, তৈরি হও। ইয়েস বস। যখন হিরোইন বিক্রিকারী দল আমাদের লুকিয়ে থাকার স্থানের কাছাকাছি জায়গায় চলে আসলো, তখনই আমরা আড়াল থেকে বেরিয়ে এই 3জনকে পিস্তল ঠেকিয়ে আটকে দিলাম। কারা তোমরা? এভাবে আমাদের রাস্তা আটকালে কেন? আমাদের পরিচয় জেনে তোদের লাভ নেই। বল, কার হিরোইন বিক্রি করলি তোরা? যদি না বলি? মিরাজ মেরে দিল একটাকে। যদি তোরা মুখ না খুলিস তাহলে এখানে মেরে ফেলে রেখে যাব। বলছি, এগুলো সারোয়ার খানের মাল। এখন ভদ্রভাবে টাকাগুলো আমাদের হাতে দিয়ে এখান থেকে চলে যাও, নয়তো গুলি করে তোদের বুকটা চিড়ে দেবো। টাকা তোদের কিছুতেই দেব না। খান জানতে পারলে তোদের মেরে ফেলবে। টাকা তো দিবি, সাথে প্রাণটাও দিবি। মিরাজ, এদের দুজনকে গুলি করে মেরে দাও, বাকিটাকে পায়ে গুলি করে খানকে উপহার স্বরূপ পাঠিয়ে দাও। ইয়েস বস। কথা মতো কাজ শেষ করে টাকার ব্যাগ নিয়ে রুহুলকে কল করলাম। রুহুল, কাজ শেষ তোমার? ইয়েস বস। চলে আসো। কাজ শেষ করে বাসায় চলে আসলাম। হিরোইনের ব্যাগটা কমিশনার স্যারের কাছে পাঠিয়ে সাথে এই টাকাগুলো অর্ধেক সহ। ওকে স্যার। রাতের কাজ শেষ করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম সবাই। এদিকে রাতের বেলায় স্যারও আনের হিরোইন পাচার করা টাকায় এসিবি ও তার টিম খানের লোকদের মেরে ছিনিয়ে নেয়। যে লোকটিকে সিআইডি আহত করে খানের কাছে পাঠিয়েছে সে সকালবেলা খানের কাছে এসে সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পর, কি বললি? আমার 1 কোটি টাকা ডাকাতরা ছিনিয়ে নিয়ে গেছে আর তোদের 2জন লোককে মেরে ফেলেছে? হ্যাঁ স্যার। তোরা কি হাতে চুরি পড়েছিলি? তোদের কাছে অস্ত্র ছিল না? আমরা অস্ত্র নেওয়ার আগে আমাদের সাথে হামলা করেছে স্যার। এই ডাকাতের দল কে হতে পারে? এলাকায় তো নতুন মস্তানরা এসেছে, ডাকাত তো আসেনি। আর ওই মস্তানরা তো 8জন, তাহলে কে করলো এই কাজ? কাজটা ওই মাস্তানরাই করেছে বাবা। আমাদের কাছ থেকে যারা হিরোইন কিনতে এসেছে তারা কেউ হিরোইন নিয়ে ফিরে যেতে পারেনি। কি বলছিস তুই? হ্যাঁ বাবা, ওরা মারা গেছে। ওদেরকেও 4জন আক্রমণ করেছে। এখন হিসাব মিলে গেছে, কাজটা ওই মস্তানরাই করেছে। থানায় ওসিকে ফোন করে বলে দে ওই মস্তানদের লিডার রেদওয়ানকে গ্রেফতার করতে পারলে যেন ওদের দল বলকে গ্রেফতার করে। ওকে বাবা। সকালবেলা বাইরের চেঁচামেচির আওয়াজে ঘুমটা ভেঙে গেল। বাকিরা এখনো ওঠেনি। আমি ফ্রেশ হয়ে বাইরে বের হলাম। দেখতে পেলাম কয়েকজন পুলিশ লোকজনকে জেরা করতেছে। আমি এবং আমার লোকেরা কোথায় থাকি বুঝতে পারলাম এরা আমাকে গ্রেপ্তার করতে এসেছে। নীলপরীকেও দেখতে পেলাম, প্রশ্ন করছে পুলিশ। আমি আবারও রুমে ঢুকলাম, রুহুলকে ডেকে তুললাম। রুহুল, বাইরে পুলিশ আমাকে গ্রেপ্তার করতে এসেছে, তোমরা বাইরে এখন বের হবে না কেউ। কোন অফিসারের এত বড় সাহস যে আপনাকে গ্রেফতার করতে এসেছে? সারোয়ার খানের টাকায় কেনা ওসি জামাল। স্যার, আমাদের পরিচয় দিয়ে দিলেই তো। ওই ওসি জামালকে? না রুহুল, সেই সময় এখনো আসেনি। আমি বাইরে গিয়ে পুলিশের সাথে থানায় যাচ্ছি। তোমরা কমিশনার স্যার আর আইজিপি স্যারকে জানিয়ে দাও। ওকে? ওকে স্যার। রুহুলের সাথে কথা বলে বাইরে বের হয়ে ওসি জামালের সামনে চলে গেলাম। মিস্টার ওসি, আপনি যাকে খুঁজতেছেন সে আমি। বলুন কি প্রয়োজন আমাকে? প্রয়োজন ছাড়া পুলিশ কখনো কোথাও যায় না, তোমাকে গ্রেপ্তার করতে এসেছি। কোন অপরাধে আমাকে আপনি গ্রেপ্তার করতে এসেছেন? সারাক্ষণে টাকা লুট করা এবং 5জন লোককে হত্যা করার অপরাধে। আমি যে এই কাজ করেছি তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? এখনো প্রত্যেক প্রমাণ পাইনি, তবে সময় মতো পেয়ে যাব। সারোয়ার খান আপনাকে ফোন করে গ্রেপ্তার করলে বললো আমাকে, আর আপনি আমাকে গ্রেপ্তার করতে চলে আসলেন, অথচ কোনো প্রমাণ নেই যে কিংবা আমার লোকজন এই অপরাধ করছে। তদন্ত করেই জানা যাবে কে খুন করেছে। এখন তোমাকে টাকা লুট করার অপরাধে গ্রেপ্তার করছি, এই হাত করা লাগাও। আপনি এখনো কোনো প্রমাণ করতে পারেননি যে আমি অপরাধী। সো যখন আমি অপরাধী প্রমাণিত হব তখন হাত করা পড়াবেন। এখন চলুন। এলাকার লোকেরা আমাকে নিয়ে যেতে দিচ্ছে না। নীলপরি ও করুণ চোখে তাকিয়ে আছে আমার দিকে। চিন্তা করুন না নীলপরি, এরা আমাকে থানায় নিয়ে পৌঁছাবার আগেই ছেড়ে দিতে বাধ্য হবে। আর আপনারাও শান্ত হন, আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। এলাকার লোকদেরকে বললাম,
পুলিশ আমাকে তাদের বাড়িতে করে থানায় নিয়ে যেতে রওনা শুরু করলো। ওসি জামাল খানকে ফোন দিল। খান সাহেব, ওই মস্তানের লিডার মস্তানকে গ্রেপ্তার করেছি। খুব ভালো করেছো, থানায় নিয়ে গিয়ে পিটিয়ে ওকে আদালতে চালান করে দেবো। তাই হবে খান সাহেব। এদিকে রুহুল আইজিপি স্যারকে ফোন দিল। আসসালামু আলাইকুম স্যার, সিনিয়র ইন্সপেক্টর রাহুল বলছি স্যার। হ্যাঁ রুহুল, বলো কি খবর তোমাদের? খুব ভালো না স্যার, এমপি স্যারকে পুলিশ গ্রেপ্তার করেছে। কি বলছো তুমি? কোন ওসি গ্রেপ্তার করেছে রেদওয়ানকে? ওসি জামাল। ঠিক আছে, আমি দেখছি। আইজিপির সাথে কথা বলে কমিশনারকেও ইনফর্ম করা হলো। থানায় পৌঁছানোর আগে ওসি জামালের ফোনে সরাসরি আইজিপি স্যার ফোন দিলেন। ওসি জামাল, আমি আইজিপি স্যার বলছি। ওসি জামাল নাম্বারটা দেখে আটকে উঠলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাচ্ছ তুমি? একটি সন্ত্রাসী গ্রুপের লিডারকে স্যার। ওকে যেখান থেকে তুলে নিয়ে এসেছো সেখানে সসম্মানে রেখে এসো এখনই। কি বলছেন আপনি স্যার? একজন ক্রিমিনালকে ছেড়ে দিতে বলছেন? হ্যাঁ বলছি, এখনই তাকে গিয়ে রেখে আসো, নয়তো তোমার চাকরি তো যাবেই, সাথে তোমার প্রাণের ঝুঁকি থাকতে পারে। যাও। ওকে স্যার। ফোন কেটে দেওয়ার সাথে সাথেই কমিশনার ফোন দিয়েও একই কথা বললেন ওসি জামালকে। ওসি জামাল গাড়ি ঘুরিয়ে গ্রামের দিকে যেতে বললেন। মনে মনে চিন্তা করতে লাগলেন, স্বয়ং পুলিশ হেড একে ছেড়ে দিতে বলছে কেন? এর মতো মস্তানের সাথে ওদের কি সম্পর্ক, নাকি এর হাতে অনেক লম্বা? আমি ওসির দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতেছি। কিছুক্ষণ পর আমাকে এলাকায় নামিয়ে দিল ওসি জামাল। আজ তুই বেঁচে গেলি, কিন্তু এর পরের বার তোকে কেউ বাঁচাতে পারবে না পুলিশের হাত থেকে। পেছন থেকে রুহুল বলল, সেই সুযোগ আপনি কখনোই পাবেন না ওসি জামাল। তার চেয়ে বরং বাসায় গিয়ে পালাবার চিন্তা ভাবনা করুন। কে পালিয়ে যায় তা সময়ই বলে দেবে। ওসি চলে গেল। এলাকার মানুষ আমাকে দেখে অনেক খুশি, কিন্তু অবাকও হয়েছে। আমাকে এত দ্রুত ফুরিয়ে দিল স্বয়ং পুলিশ। তাই আমি নীলপরীকে খুঁজতে লাগলাম, কিন্তু দেখতে পেলাম না। ভাবলাম সকালের খাবার খেয়ে ওর সাথে দেখা করব। খাবার খাওয়ার পর আইজিপি স্যার ও কমিশনার স্যারের সাথে কথা বললাম। কথা বলার পর টিমের সবাইকে তাদের কাজ বুঝিয়ে দিয়ে যে না বাইরে বের হবো, তখন কোথা থেকে যেন দৌড়ে এসে নীলপরী আমায় জড়িয়ে ধরলো। ঘটনাটা এত দ্রুত ঘটে গেল যে আমি নিজেই বিস্মিত হয়ে গেলাম, লজ্জাও পাচ্ছিলাম, কারণ জুনিয়র অফিসারদের সামনে নীলপরী আমায় জড়িয়ে ধরে আছে। ঘটনা বুঝতে পেরে রুহুল সবাইকে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। আমি এবার নীলপরীকে আমার বুক থেকে তুলে দেখতে পেলাম ওর চোখে পানি। কি হয়েছে নীলপরী, তোমার চোখে পানি কেন? যখন তোমায় পুলিশ তুলে নিয়ে গেল তখন ভেবেছিলাম আমি আমার ভালোবাসার মানুষকে বুঝি চিরদিনের জন্য হারিয়ে ফেললাম। তোমাকে বলেছিলাম না পুলিশ আমার কিছুই করতে পারবে না। আমি আমার কথা রেখেছি, দেখো তোমার সামনে দাঁড়িয়ে আছি। যখন পুলিশ তোমার কোনো ক্ষতি করত তখন কি হতো? আর ওই ওসি তো সারোয়ার খানের টাকায় কেনা। কি আর হতো, আমাকে ভালোবাসার আগেই বিধবা হয়ে যেতে। চুপ ফাজিল, মস্করা করো। আমি কত টেনশনে ছিলাম জানো তুমি? তা মেম সাহেব, এতটাই যখন ভালোবাসো আমাকে, তখন মুখ ফুটে বলে দিলেই পারতে। আমি তোমাকে ভালোবাসতে যাব কেন? মানে? তুমি কখনো আমায় আই লাভ ইউ বলেছো যে আমি তোমায় ভালোবাসবো? পারো তো শুধু আর চোখে তাকিয়ে থাকতে। আমি শুধু একাই তাকাইতাম, তাই না? তুমিও তো তাকিয়ে থাকো। ভালোবাসার মানুষের দিকে তাকিয়ে থাকতেই পারি। এখন আমাকে আই লাভ ইউ বলবে কি না? তুমি আগে বলো, তারপর আমি বলছি। না, তুমি আগে বলো। বলে আমাকে কিল মারতে শুরু করলো। আরে থামো, বলছি বলছি। এরকম কেলানি খেলে তো যে কেউ আই লাভ ইউ বলবে। যে কাউকে বলতে হবে না, তুমি বলো তাতেই হবে। আই লাভ ইউ নীলপরি। আই লাভ ইউ টু বাবুর আব্বু। নীলপরি আবার আমার বুকে মাথা রাখলো। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। শুরু হয়ে গেল আমার জীবনের নতুন আরেকটা অধ্যায়। কিছুক্ষণ পর আমি এখন আসি, বিকেলে দেখা হবে বাগানে। কলেজে যাব, একটু কাজ আছে। আর একটু থেকে যাও না। না গো, এখন যেতেই হবে, বিকেলে তো দেখা হচ্ছেই। আচ্ছা ঠিক আছে, যাও। নীলপরি কপালে একটা ভালোবাসার পরও শিখে দিলাম। আসছি আমি, বাই। নীলপরি চলে যাওয়ার পর বাইরে বের হয়ে দেখতে পেলাম টিমের সবাই কাজে চলে গেছে। আমি ফোন বোর করে মিজান এবং রূপসা দুজনকে একসাথেই কল করলাম। স্যার। মিজান, তোমার কাজ কত দূর এগিয়েছে? স্যার, আমার কাজ অনেকটাই শেষ। প্রত্যেক অপরাধীর ফাইল তৈরি হয়ে গেছে স্যার। ভেরি গুড মিজান। রূপসা, তোমার কাজ কত দূর এগিয়েছে? আমার কাজ শেষ পর্যায়ে স্যার। তোমাদের দুজনের কাজ শেষ করতে আর কতদিন সময় লাগতে পারে? 4-5 মিনিটের মধ্যেই হয়ে যাবে স্যার। আর 7 দিনের মধ্যেই হয়ে যাবে স্যার। তোমরা যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে ফাইল কমিশনার স্যারের কাছে পৌঁছিয়ে দাও। কিছুদিনের মধ্যেই আমাদের মিশন শেষ করতে হবে। ওকে স্যার। ওদের সাথে কথা শেষ করে বাইরে চলে গেলাম আমি।
এদিকে ওসি জামাল মাস্তান রেদওয়ানের এলাকায় নামিয়ে দিয়ে সারোয়ারের খানের বাসায় গিয়ে উপস্থিত হলো। সারোয়ার খানকে সবকিছু খুলে বলল ওসি জামান। সবকিছু শোনার পর সারোয়ার খান রেগে আগুন হয়ে গেলেন। এই মাস্তানরা আসলে কে? এদের এত পাওয়ার আসে কোথা থেকে যে স্বয়ং পুলিশের আইজিপি রেদওয়ানকে ছেড়ে দিতে বলল? জানি না খান সাহেব, তবে আমি কিছুটা ইনফরমেশন পেয়েছি রেডওয়ানের বিষয়ে। কি ইনফরমেশন? এই রেডওয়ান একজন এনকাউন্টার মস্তান, যে এর আগে 22টা বড় ধরনের মাফিয়াকে খুন করেছে। রেডওয়ানের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর যোগাযোগ আছে, সেই জন্যই মনে হয় আইজিপি স্যার ওকে ছেড়ে দিতে বলেছিল। সে যাই হোক না কেন, ওকে আমার বাগে আনতে হলে অন্য উপায় অবলম্বন করতে হবে। কি উপায় অবলম্বন করবেন আপনি? দেখতে থাকো কি হয়। খান তার ছেলে আবির ও খানের প্রিয় লোক হাবিবকে ডাকলো। বলো বাবা, কি করতে হবে? এলাকার লোকেরা তো রেদওয়ান আর দলকে খুব স্নেহ করে। এলাকার কয়েকজন লোককে তুলে নিয়ে আই, দেখি রেদওয়ান তাদেরকে বাঁচাতে আসে নাকি না আসে। ঠিক আছে বাবা। আবির হাবিবকেও কিছু লোক সহ এলাকায় 3 জন লোককে ধরে আনলো। সে সময় এলাকায় মাস্তান রেদওয়ান ও তার দলের কেউ ছিল না। লোকদের ধরে আনার পর মারধর করা হলো। সারোয়ার খান রেদওয়ানকে ফোন দেওয়ার জন্য নাম্বার ডায়াল করলো। আমি কিছু কাজ শেষ করে বিকেলবেলা নীলপরির সাথে বাগানে বসে গল্প করতেছি। সাথে নীলপরির 2জন বান্ধবী ছিল। তখনই আমার ফোনটা ক্রিং ক্রিং শব্দে বেজে উঠলো। হ্যালো, কে বলছেন? সারোয়ার খান বলছি, একটা গুড নিউজ আছে, দেওয়ার জন্য ফোন দিলাম তোকে। ও তুই তুই কি সংবাদ দিবি আমাকে? এলাকার তোর অতি প্রিয় কয়েকজন লোককে তুলে এনেছি, যদি সাহস থাকে তো এদের এসে নিয়ে যা। খান, খুব বড় করেছিস তুই আর তোর ছেলে লোকেদের তুলে নিয়ে গিয়ে। এর জন্য তোর ছেলেকে কঠিন হিসাব দিতে হবে। আমার হিসাব পরে নিবি, এখন পারলে একা এসে এলাকার লোকেদের বাঁচিয়ে নিয়ে যা। ফোন কেটে দিল খান। কি হয়েছে গো? কি বললো খান? এলাকা থেকে বাড়িওয়ালা চাচা সহ কয়েকজন লোককে খান তুলে নিয়ে গেছে। খান তাদের তুলে নিয়ে গেছে, তোমাকে একাকী পেলে প্রতিশোধ নিতে পারে। হ্যাঁ, এটাই খানের প্ল্যান। আমি রুহুলকে ফোন দিয়ে সবাইকে নিয়ে বাগানের দিকে আসতে বললাম। সবাই চলে এলো। কি হয়েছে বস? আবির আর খান এলাকা থেকে আমাদের অনুপস্থিতিতে 3জন লোককে তুলে নিয়ে গেছে। তাদেরকে উদ্ধার করতে আমাকে একাই যেতে হবে। তোমরা আমাকে ফলো করে আড়ালে লুকে থাকবে। সমস্যার সৃষ্টি হলে আমি তোমাদেরকে ডেকে নেব। খানেকের মরণের পাখনা গজিয়েছে। মিরাজ, মনীষাকে ফোন দিয়ে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করো লোকদের কোথায় রাখা হয়েছে। ওকে। নীলপরি, তুমি বাসায় চলে যাও। সাবধানে কাজ করিও। চিন্তা করো না, কিছু হবে না আমার। নীলপরি ও তার বান্ধবী বাসায় চলে গেল। স্যার, লোকজনকে আবির আর তার লোকেরা মিলে খানের পুরনো একটি ফ্যাক্টরিতে নিয়ে গেছে। ওকে, সন্ধ্যা হতে চলে এসে আমাদের এখনই যাওয়াই ভালো। সজীব, তুমি এলাকায় থাকো। যাদের তুলে নিয়ে গেছে তাদের পরিবারকে সান্ত্বনা দাও গিয়ে। ওকে স্যার। আমি সবার আগে রওনা দিলাম। রুহুল আর বাকিরা আমাকে ফলো করতে লাগলো। ফ্যাক্টরিতে পৌঁছে দেখি কোনো লোকজনই নেই। মিরাজ, এখানে তো কোনো মানুষই নেই। মনীষা কি তাহলে ভুল ইনফরমেশন দিয়েছে? তখনই মনীষা মিরাজকে ফোন দিয়ে কি যেন বললো। স্যার, কিছুক্ষণ আগে আবির খান এখান থেকে অন্য জায়গায় চলে গেছে। এরা চাইছে এটা কি স্যার? ওরা যাই যাক, তা হবে না। এখন আমাদের প্ল্যান চেঞ্জ করতে হবে। কি প্ল্যান করবেন এখন? খানের মেয়েকে কিডন্যাপ করবো। তুমি শ্রেয়া আর মনীষাকে বুঝিয়ে বলো কাল সকালে যেন খানের মেয়েকে নিয়ে বেরোনোর সময় আমাদের ইনফর্ম করে। ওকে স্যার। এলাকায় ফিরে এলাম। গিয়ে যাদের তুলে নিয়ে গেছে তাদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে লাগলাম। পরদিন সকালবেলা খানের মেয়ে সহ শ্রেয়া ও মনীষা কলেজে আসার পথে আমাদের ইনফর্ম করে দিল। পরদিন সকালবেলা খানের মেয়ে সহ শ্রেয়া ও মনীষা কলেজে আসার পথেই আমাদের ইনফর্ম করলো। রুহুল, মিজান, সজীব খানের মেয়ে রুমাকে কিডন্যাপ করে এলাকায় নিয়ে আসলো। মুখে মুখোশ পরে তুলে আনা হয়েছে রুমাকে। রুমাকে একটা ঘরে বন্দি করে রাখা হলো। আমি রুমার সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখে রুমা, আমাকে তাহলে আপনি কিডন্যাপ করেছেন? হ্যাঁ, আমি তোমাকে কিডন্যাপ করেছি। কেন কিডন্যাপ করেছেন আমাকে? এখনই ছেড়ে দেন আমাকে, নয়তো আমার বাবা জানতে পারলে আপনাদের কাউকে ছাড়বে না। আমিও তো সেটাই চাই, যেন খান আমার সামনে এসে দাঁড়ায়। তোমার বাবা এই এলাকার 3জন লোককে ধরে নিয়ে গেছে। তাদেরকে যদি ছেড়ে না দেয় তাহলে তুমিও ছাড়া পাবে না। রুহুলের দিকে নজর রাখো। আমি খানকে ফোন দিলাম। সারোয়ার খান তার ছেলে সহ সকলের খাবার খেতে বসেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। হ্যালো, সারোয়ার খান বলছি। রেদওয়ান, মাস্তান রেদওয়ান বলছি, মিস্টার খান। ও তুই? হ্যাঁ আমি। তোর জন্য একটা দুঃসংবাদ আছে খান। কি দুঃসংবাদ? তোর আদরের কন্যা রুমাকে আমি কিডন্যাপ করছি। আমার লোকেরা ওকে কলেজে যাওয়ার পথে তুলে নিয়ে এসেছে।
কি বলছিস তুই? তুই আমার মেয়ের কোনো ক্ষতি করবে না? তোকে ছাড়বো না আমি, নিজ হাতে খুন করবো তোকে। এখন সময় আছে, আমার মেয়েকে ছেড়ে দে। একটা শর্তেই তুই তোর মেয়েকে ফিরে পাবি। কি শর্ত? যদি তোর মেয়েকে অক্ষত অবস্থায় ফিরে পেতে চাস, তাহলে তোর ছেলে আবির ও তোর বিশ্বস্ত লোক হাবিবের সাথে এলাকার যে লোকদের তুলে নিয়ে গেছিস তাদের ফেরত দিয়ে যেতে বল, নয়তো তোর মেয়েকে মেরে তোকে উপহার পাঠিয়ে দেবো। আমি পাঠিয়ে দিয়েছি তাদের, কিন্তু তুই আমার মেয়ের কোনো ক্ষতি করিস না। সময় মাত্র 1 ঘন্টা। ফোন কেটে গেল। আবির তার বাবার দিকে প্রশ্ন ছেড়ে দিল। রুমার কি হয়েছে বাবা? কে ফোন দিয়েছে? রেতন ফোন দিয়েছে, রুমাকে ওরা কিডন্যাপ করেছে। যদি 1 ঘন্টার মধ্যে এলাকা থেকে তুলে না আনা লোকেদের ফেরত পাঠাই, তাহলে রুমাকে ওরা মেরে ফেলবে। বাবা এখন কি হবে তাহলে? লোকদেরকে নিয়ে তুই আর হাবিব রেদওয়ানকে হাতে তুলে দিয়ে আই, রুমার যেন কোনো ক্ষতি না হয়। এদিকে রুমাকে কিডন্যাপ করার কথা শুনে মিসেস খান ডাইনিং রুমে এসে খান ও আবিরকে বকতে শুরু করলো আর কান্না করতে লাগলো। তোমাদের জন্য, শুধু তোমাদের বাবা ছেলের জন্য আমার মেয়েকে ওই মাস্তানেরা কিডন্যাপ করেছে। কতবার তোমাদের বলেছি এইসব পাপ কাজ ছেড়ে দিয়ে ভালো হয়ে যাও, বন্ধ করে দাও সমস্ত অবৈধ কাজ, কিন্তু তোমরা আমার কথা শোনোনি। আর যদি আমার মেয়ের কিছু হয়, তোমাদের বাবা ছেলেকে আমি কাউকেই ছাড়বো না। চুপ করো তুমি, রুমার কিচ্ছু হতে দেবো না আমি। আবি তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা বললাম তাড়াতাড়ি কর। ওকে বাবা, যাচ্ছি। আবির বেরিয়ে যাওয়ার পর খান নিজেও টেনশনে মাথায় নিয়ে বাইরে বেরিয়ে গেল। খান আর আবির চলে যাওয়ার পর শ্রেয়া ও মনীষা রুমাদের বাসায় আসলো। তারা দুজনে রুমার মায়ের কাছে গেল সান্ত্বনা দিতে। আন্টি, আপনি কোনো কিছু চিন্তা করবেন না, রুমার কোনো ক্ষতি ওরা করবে না। ওরা মাস্তান, যদি ওরা আমার মেয়েকে খুন করে ফেলে? আচ্ছা আন্টি, ওরা রুমাকে কেন কিডন্যাপ করলো? আবির আর ওর বাবার জন্য। এমন কোনো অপরাধ নেই যে ওরা করেনি। আমি শুধু আমার মেয়েটার দিকে তাকিয়ে সব নীরবে সহ্য করেছি। আজ আমার মেয়েটাও এদের কারণে মরতে বসেছে। শ্রেয়া ও মনীষা রুমার মায়ের কাছ থেকে কৌশলে আবির ও খানের সকল অপকর্মের বিবরণ শুনিল। গোপনে তারা মিসেস খানের স্বীকারোক্তি রেকর্ড করে নিল। এদিকে আবির তাদের পুরনো আস্তানায় চলে গেল বন্দি লোকদের নিতে। সেখানে উপস্থিত ছিল হাবিব সহ খানের কয়েকজন ক্যাডার। এদেরকে এখনই এলাকায় নিয়ে যেতে হবে। হাবিব ভাই। কেন, কি হয়েছে? রেদনের লোকেরা রুমাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এদেরকে ফিরিয়ে না দিলে রুমার প্রাণহানি হবে। কি বলছো তুমি? কখন এলো এসব? রুমার কলেজে যাওয়ার পথে এসব হয়েছে। এখন বেশি কথা বলার সময় নেই। মাত্র 1 ঘন্টার সময় দিয়েছি মাস্তান রেদওয়ান। অলরেডি আধা ঘন্টা শেষ, তাড়াতাড়ি নিয়ে চলো এদের। তোমাদের বলেছিলাম না, তোমরা আমাদের আটকিয়ে রাখতে পারবে না। আল্লাহ রহমতে রেদওয়ানের উসিলায় আমরা বের হব। আবির তার কয়েকজন ক্যাডারকেও সাথে নিল। তারা পরিকল্পনা করেছে আজকে রেদওয়ান ও তার লোকদের উপর আক্রমণ চালিয়ে তাদের শেষ করে দেবে। লোকদেরকে নিয়ে এলাকার দিকে রওনা হলো আবির খান। আমি আমার লোকদের সতর্ক করে দিলাম, কারণ আবির খানের লোকেরা আমাদের উপর হামলা চালাতে পারে। টিমের 4 জনকে রাইফেল সহ মেন জায়গাগুলোতে লুকিয়ে থাকতে বললাম। বাকিদেরকে নিয়ে অপেক্ষা করতে লাগলাম আবির খানের আসার জন্য। কিছুক্ষণ পর আবির ও হাবিব বন্দি লোকদের নিয়ে চলে আসলো। আমি রুহুলকে বললাম রুমাকে নিয়ে আসতে। ইতিমধ্যে সজীব আমাকে মেসেজ দিয়েছে যে আবির তার ক্যাডার বাহিনীকে সাথে নিয়ে এসেছে আমাদের উপর হামলা চালানোর জন্য। আমি আমার লোকদের ক্যাডার বাহিনীর পেছন দিকে ঘিরে নিতে বললাম। রুহুল আমাকে নিয়ে আসলো। লোকদেরকে ছেড়ে দাও আবির খান। ঠিক আছে। লোকদেরকে ছেড়ে দেওয়ার পর আমি তাদেরকে বাসায় যেতে বললাম। সেখানে এলাকায় আরো লোক উপস্থিত হয়েছে, তাদেরকেও এখান থেকে চলে যেতে বলা হলো। যার যার বাসায় যেতে বললাম, তারাও চলে গেল। আমি রুহুলকে বললাম রুমাকে ছেড়ে দিতে। রুমা যাওয়ার সময় রুহুলের দিকে আর চোখে তাকিয়ে চলে গেল। মনে হচ্ছে এদের দুজনের মধ্যে কিছু একটা হয়েছে। রুমা আবিরের কাছে যাওয়ার পর আবির আর হাবিব রুমাকে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। আমি রুহুল সহ বাকি দুজনকে চোখের ইশারায় পিস্তল বের করে রাখতে বললাম। আবির রুমাকে গাড়িতে বসিয়ে ড্রাইভারকে ইশারা দিয়ে চলে যেতে বললো। আমার বোনকে কিডন্যাপ করে খুব বড় ভুল করেছিস তোরা। আজের কঠিন হিসেব দিতে হবে তোদেরকে। তুই লোকদের তুলে নিয়ে গিয়ে যে অন্যায় করছিস, আজ পর্যন্ত অনেক লোকদের ক্ষতি করছিস, তার হিসেব আজ তোকে দিতে হবে আবির। কার হিসাব কে নেয় সেটা এখনই বুঝতে পারবি। এই মেরে ফেল এদেরকে। আবিরের ক্যাডার বাহিনী আড়াল থেকে বেরিয়ে আমাদের দিকে গুলি ছুটতে শুরু করলো। আমরাও পাল্টা আক্রমণ শুরু করলাম। শুরু হয়ে গেল গোলাগুলি। রূপনগর এলাকার আকাশে বাতাসে শুধুই গুলির আওয়াজ। আমি আড়ালে লুকিয়ে থাকা অফিসারদের পিছন থেকে আক্রমণ চালাতে নির্দেশ দিলাম। 15 মিনিট গোলাগুলি চললো। আবিরের ক্যাডার বাহিনীর সবাই মারা পড়লো। বাকি আছে শুধু আবির আর হাবিব। হঠাৎ 2টা বুলেট আমার ডান দিকের বুকের মধ্যে আঘাত করলো। বুলেট লাগার সাথে সাথে আমি চোখে সর্ষে ফুল দেখতে লাগলাম। আমার অফিসাররা হতবাক হয়ে গেছে। আমি নিজেকে একটু শক্ত করে আবিরের শরীরে 2টা এবং হাবিরের শরীরে 2টা বুলেট ছুড়ে দিয়ে ধপাস করে মাটিতে পড়ে গেলাম।
নিমেষেই চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে আমার। চোখ দুটো বন্ধ হবার আগে তাকে দেখলাম আবির ও হাবিবের নিথর দেহ মাটিতে পড়ে আছে। আমার অফিসাররা সবাই আমার দিকে স্যার স্যার বলে চিৎকার করে ছুটে আসছে। রুহুল আর মিরাজ আমার কাছে এসে আমাকে তুলে ধরে বলছে, স্যার কিছু হবে না আপনার। মিরাজকে অ্যাম্বুলেন্স ডাকতে বললো তাড়াতাড়ি। ব্যাস, আর কিছু শোনার আগেই অজ্ঞান হয়ে গেলাম আমি। আবির খান ও তার লোকদের সাথে গোলাগুলির সময় আবির খানের পিস্তলের 2টি বুলেটের আঘাতে গোয়েন্দা পুলিশের এসিবির রেদনের মৃত্যুর মুখে ঢলে পড়ে। সিআইডি টিমের বাকি অফিসাররা দ্রুত গতিতে হাসপাতালে নিয়ে যায়। রূপনগর এলাকার মানুষেরা সবাই চিন্তিত। এসিবি হাসপাতালে নিয়ে আসা হলো। ডক্টররা তাড়াতাড়ি তাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। রেদনের প্রেমিকা সুলতানা রেদনের গুলি লাগার খবর শুনেই অজ্ঞান হয়ে পড়ে। সুস্থ হয়ে সে তার বাবা আর বান্ধবীর সাথে হাসপাতালে চলে আসে। সিআইডি অফিসাররা তাকে সান্ত্বনা দিতে থাকে। মনীষা ও শ্রেয়া চলে আসে হাসপাতালে। সবার মাঝেই চিন্তার ছাপ। রুহুল আইজিবি ও কমিশনারকে সংবাদ দিয়েছে। ডক্টর অপারেশন থিয়েটার প্রবেশ করার 40 মিনিট অতিবাহিত হয়ে গেল, কিন্তু এখনো অপারেশন শেষ হয়নি। রেদনের বাবা মাকে বলা হয়েছে রেদনের ব্যাপারে। তারা ঢাকা থেকে রূপনগরে রওনা দিয়েছেন। দীর্ঘ 1.5 ঘন্টা অপারেশন করার পর ডক্টররা থিয়েটার থেকে বের হয়ে আসলেন। ডক্টরকে বাহিরে বের হতে দেখে রুহুল ডক্টরের কাছে চলে গেল। ডক্টর কি অবস্থা স্যারের? অপারেশন সাকসেসফুল হয়েছে, কিন্তু তার জ্ঞান ফিরতে সময় লাগতে পারে। প্রচুর রক্ত বের হচ্ছে। স্যারের জ্ঞান ফিরতে কতক্ষণ সময় লাগতে পারে? 24 ঘন্টার মধ্যেও ফিরতে পারে, 48 ঘন্টাও লাগতে পারে। তবে আশা করছি তাড়াতাড়ি ওনার জ্ঞান ফিরবে। ওকে কি দেখতে পারি? এখনো তাকে কেবিনে দেওয়া হয়নি। কেবিনে দেওয়ার পর দেখা করতে পারবেন, তবে সাবধানে। ধন্যবাদ ডক্টর। ডক্টর চলে গেল। সবাই পুনরায় চিন্তায় পড়ে গেল। সুলতানার কান্না বন্ধই হচ্ছে না। সুলতানা একজন পুলিশ অফিসার হয়ে নিজেকে শক্ত করতে পারছে না। কিছুক্ষণ পর রেদনের বাবা রুহুলকে কল দিল। কত নম্বর কেবিনে আছে? 225। আপনারা কি এসে গেছেন? হ্যাঁ। আঙ্কেল, এখানে এসে এমপি স্যারের পরিচয়টা কাউকে বলবেন না। মানে উনি যে পুলিশ অফিসার সেটা যেন কেউ বুঝতে না পারে। ওকে। রেদনের বাবা মা হন্তদন্ত হয়ে ছুটে চলে আসলেন কেবিনের সামনে। আমার ছেলে কোথায়? আন্টি স্যারকে এখনো কেবিনে দেয়া হয়নি, কিছুক্ষণ পর দেয়া হবে। জ্ঞান ফিরবে কখন ওর? আঙ্কেল 24 ঘন্টা সময় দিয়েছে ডক্টররা। রূপনগর এলাকায় কয়েকজন রেদনকে দেখতে এসেছে, কিন্তু তারা সব শুনে হতাশ হয়ে গেল। রুহুল সবাইকে এলাকায় ফিরে যেতে বলল। এদিকে সারোয়ার খান হাবিব ও তার ছেলের মৃত্যুর কথা শুনে স্তব্ধ হয়ে গেছেন। কথা বলার ভাষাই হারিয়ে ফেলেছেন তিনি। খানের বাসায় মৃত্যুর সংবাদ শুনে আবিরের মা ও বোন রুমা কান্নায় ভেঙে পড়ছেন। খান নিজের একমাত্র ছেলের মৃত্যুতে শোকাহত হয়ে গেছে। আবিরের মাতা ছেলের মৃত্যুর জন্য খানকেই দায়ী করছে। পুলিশ আবির সহ যারা মারা গেছে সবার লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে পৌঁছে দিয়েছে। ওসি জামাল এসে খানকে সান্ত্বনা দিয়েছে, আর তার ছেলের মৃত্যুর জন্য রেদওয়ানকে দায়ী করে মামলা করতে পরামর্শ দিচ্ছে। খান সাহেব, আপনি থানায় মামলা করেন, আমরা রেডওয়ানকে ধরে ফাঁসিতে ঝুলানোর ব্যবস্থা করব। না, কোনো মামলা করব না। তোমাদের পুলিশ ডিপার্টমেন্টকে খুব ভালোভাবে চিনে গেছি আমি। আমার ছেলের হত্যাকারীকে আমি নিজে শাস্তি দেব। ঠিক আছে খান সাহেব, পুলিশ আপনাকে সহায়তা করবে। আমি এসপি স্যারের সাথে কথা বলে পারমিশন নেওয়ার ব্যবস্থা করব। খানের ছেলেকে দাফন করার পর খান প্রতিশোধ নেওয়ার সংকল্প করলেন। এদিকে হাসপাতালে সুলতানাকে দেখে রেদনের বাবা রুহুলকে জিজ্ঞেস করলেন, এ কে রুহুল? আঙ্কেল, ও তাসমিনা সুলতানা, আপনার ছেলের ভালোবাসা। ও, কেঁদো না মা, আল্লাহকে ডাকো যেন আমার ছেলেকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। রেদনকে কেবিনে দেওয়া হয়েছে। সবাই রেদনকে দেখলো। রেদনের মা আর সুলতানা কান্না করতেছে ওকে দেখে। দেখতে দেখতে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা অতিবাহিত হয়ে গেল। রেদনের জ্ঞান ফিরছে না দেখে সবাই চিন্তিত হয়ে গেল। ডক্টরকে ডেকে এনে বিষয়টি জানানো হলো। ডক্টর আগামী কাল পর্যন্ত অপেক্ষা করতে বললেন। রাত 12টার দিকে রেদনের জ্ঞান ফিরে আসলো। সে চোখ খুলে দেখতে পেল হাসপাতালের 4 দেয়ালের মাঝে সে পড়ে আছে। তখনই মনে পড়ে গেল গোলাগুলির কথা। রেদনের কেবিনে ডিউটিরত নার্স রেদনের জ্ঞান ফিরেছে দেখার পর সবাইকে সংবাদ দিতে চাইল। কিন্তু আমি ইশারায় এত রাতে তাদের বলতে নিষেধ করলাম। চোখ দুটো আবারও বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেলাম। পরের দিন
সকাল 6টার দিকে নার্স গিয়ে সবাইকে খবর দিল যে আমার জ্ঞান ফিরেছে। হঠাৎ আমার বুকের উপর ভারী কিছু অনুভব করতেই ঘুমটা ভেঙে গেল। তাকে দেখে আমার নীলপরি আমায় বাম বুকের দিকে জোরে ধরে কান্না করতেছে। বাবা মাকেও দেখতে পেলাম। বাবা মা, তোমরা কবে এসেছো? 2 দিন হলো। 2 দিন? আমি তো গতকালকে অসুস্থ হয়েছিলাম। 48 ঘন্টা পর তোমার জ্ঞান ফিরেছে। আজ 2 দিনের বেশি হয়ে গেল অপারেশন হওয়ার। আমি নীলপরীকে কান্না থামাতে বললাম। নীলপরীর সাথে কিছুক্ষণ একাই কাটলাম। মেয়েটা অনেক ভালোবাসে তোকে। এই কয়েকটা দিন খুব কষ্টে কেটেছে ওর। তুই সুস্থ হলেই তোদের বিয়ে দিয়ে আমার মেয়েকে বাসায় নিয়ে যাব। নীলপরী লজ্জা পেয়ে আবার আমার বুকে মুখ ঢুকালো। 7 দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলাম। তারপরও সামান্য একটু অসুস্থ ছিলাম। এলাকায় ফিরে আসার পর এলাকার মানুষরা অনেক খুশি হয়েছে। সবাই আমাকে দেখে গেল। এভাবে আরো কয়েকদিন চলে গেল। এখন আমি পুরোপুরি সুস্থ। বিকেলবেলা নীলপরীর সাথে বাগানে বসে গল্প করতেছি, তখনই আইজিপি স্যার ফোন দিল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রেদওয়ান? আলহামদুলিল্লাহ, ভালো আছি স্যার। আমি নীলপরীকে বসতে বলে একটু দূরে দাঁড়িয়ে স্যারের সাথে কথা বলতে লাগলাম। আর কতদিন লাগবে তোমার এই মিশনে? এই সপ্তাহে কাজ শেষ হবে স্যার। আপনার কাছে তো সমস্ত রিপোর্ট দিয়েছি স্যার। হ্যাঁ, সব দেখেছি আমি। তুমি খানকে গ্রেপ্তার করে রূপনগরে মিশন সমাপ্তি করে ঢাকায় চলে আসো। আমি তোমার এবং তোমার টিমের সকলের জন্য অপেক্ষায় রইলাম। ওকে স্যার, শীঘ্রই হেডকোয়ার্টারে ফিরছি আমরা। স্যারের সাথে কথা শেষ করে নীলপরীর সাথে আরো কিছুক্ষণ কাটিয়ে বাসায় চলে আসলাম। এদিকে খানের একের পর এক ক্ষতি শুরু হয়ে গেছে। তার পতন নিশ্চিত হয়ে গেছে। আবির খানের মৃত্যুর পর তার বিজনেস অচল হয়ে গেছে। ব্যাংক থেকে ঋণ নিয়েছে, সেই ঋণ তার কিছু সম্পত্তি বিক্রি করে শোধ করে দিয়েছে। যাদের জমি দখল নিয়েছে, দুদক খানের কাছ থেকে জমি কেড়ে নিয়ে তাদের বুঝিয়ে দিয়েছে। একটি সত্য কথা হলো আছে, অবৈধ সম্পদ বেশি দিন থাকে না, আর পাপ কখনো পাপীকে ছেড়ে দেয় না। একের পর এক সব হারিয়ে এখন খান প্রায় নিঃস্ব। ওসি জামাল রূপনগর থানার পুলিশ সুপারের পারমিশন নিয়ে রেদনকে গ্রেপ্তার করতে ওয়ারেন্ট তৈরি করলো। কিন্তু জামাল খানের কাছে এসেছে ওয়ারেন্ট ছিঁড়ে ফেলে দিয়ে খানের সাথে পরামর্শ করলো কিভাবে রেদনকে মেরে ফেলা যাবে। খান ও ওসি জামাল আগামী কাল সকালে রেদনের ভাড়া করা বাড়ি থেকে দলবলসহ গ্রেপ্তার করে রেদনকে দূরে নিয়ে গিয়ে এনকাউন্টার করে মেরে ফেলার প্ল্যান করলো। রাত্রিবেলা সুলতানার কাছে এসিবি স্যার ফোন দিল। সুলতানা, তোমার তদন্তের ফাইল আমি দেখেছি। স্যার, রেদওয়ান অপরাধী হলেও সে কিন্তু দেশ ও এই রূপনগর এলাকার মানুষের সন্ত্রাসী রাজত্ব থেকে উদ্ধার করেছে স্যার। আমি জানি সুলতানা, কাল ওসি জামাল রেদওয়ানকে গ্রেপ্তার করতে যাবে। তুমিও সেখানে উপস্থিত থাকবে। আমি চেষ্টা করব যেন রেদওয়ানের এবং তার সাথীদের শাস্তি খুবই কম হয়। স্যার, আপনি তো জানেন রেদওয়ানকে ভালোবাসি, আর সে আমার আসল পরিচয় জানে না। যদি আমি ওকে গ্রেপ্তার করতে চাই তাহলে সে আমায় ভুল বুঝতে পারে স্যার। আর ওসি জামাল তো খানের কেনা গোলাম। যদি সে রেদওয়ানকে গ্রেপ্তারের নাম করে ওর ক্ষতি করতে চায়, কোনো কিছুই করতে পারবে না সে। আমি ওসির বিরুদ্ধে সব ইনফরমেশন পেয়েছি। তার পাপের শাস্তিও সে পাবে। তোমাকে যা বললাম তা করো। আমার মনে হয় রেদওয়ান তোমাকে ভুল বুঝবে না। স্যার আপনি নিজেই কাল এলাকায় আসুন রেদওয়ানকে গ্রেপ্তার করতে, প্লিজ স্যার। ওকে, আমি আসবো। ফোন কেটে দিল সুলতানা। চিন্তিত হয়ে গেল কিভাবে কাল রেদনের সামনে পুলিশের পরিচয় দেবে। পরের দিন সকালবেলা নাস্তা করার পর সবাই বসে আছি। আমি আগে গোপন সোর্সের মাধ্যমে খান ওসি জামানের প্ল্যান জানতে পারছি, তাই টিমের সবাইকে সতর্ক থাকতে বলেছি। আজকে হবে আমাদের মিশন সাকসেসফুল করার দিন। রুহুলকে বললাম এলাকার সব মানুষকেই 10টার দিকে বাসার সামনে আসার জন্য। নীলপরীকেও মেসেজ করেছি। সকাল 10টার সময় 3টি পুলিশের ভ্যান এলাকায় আসলো। ওসি জামাল পুলিশ নিয়ে পুরো এলাকা নিয়ে ঘিরে ফেললো যেন আমরা পালাতে না পারি। খানকেও দেখালাম ওসি জামালের সাথে। আমরা সবাই বাইরে আসলাম। পুলিশ আমাদের ঘিরে ফেললো। কিছুক্ষণের মধ্যে নীলপরীও আসলো। নীলপরীকে দেখে আমিও অবাক হয়ে গেছি। সে পুলিশের ড্রেস পরে এসেছে। ওসি জামালও অবাক হয়ে গেছে। সে নীলপরীর আইডি কার্ড দেখার পর তাকে স্যালুট দিল। সব পুলিশও তাই করলো। নীলপরী আমার সামনে এসে, আই এম সরি রেদওয়ান, আমি তোমায় একটা কথা মিথ্যে বলেছি। সেটা হলো আমি পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও তোমাকে তা বলিনি। আসলে আমি এসেছি রূপনগরে খানের বিরুদ্ধে তদন্ত করতে। তখন তোমরা এই এলাকায় এলে। যখন খানের সাথে তোমাদের শত্রুতা শুরু হয়ে যায় তখন এসিপি স্যারের নির্দেশে
তোমাদের উপরেও তদন্ত শুরু করি, কিন্তু এই সময় আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলি এবং আমাদের মধ্যে প্রেম হয়েছে। বিশ্বাস করো, আমি পুলিশ অফিসার ঠিকই, কিন্তু আমার ভালোবাসা মিথ্যে নয়। আমি জানি নীলপরি, তোমার ভালোবাসা মৃত্যু নয়, তবে আমাকে তোমার পরিচয় যদি আগে বলতে তাহলে আরো ভালো হতো। এখন তুমি কি করতে চাও? আমি তোমাকে গ্রেপ্তার করতে এসেছি। কিন্তু ম্যাডাম, এসপি স্যারের থেকে তো রেডওয়ানকে গ্রেপ্তারের পারমিশন আমি নিয়েছি, তাই রেডওয়ানকে গ্রেপ্তার আমার করা উচিত। না জামাল সাহেব, এসিপি কাল রাতে আমাকে অর্ডার করেছেন, সো আমি নিয়ে যাব রেদওয়ানকে। পিছন থেকে হঠাৎ কুরি খান পিস্তল হাতে নিয়ে সামনে এসে বলল, রেদওয়ানকে কেউ নিয়ে যেতে পারবে না এখান থেকে। ওকে খুন করে আমার প্রতিশোধ পূর্ণ করব। আমি দেখতে পেলাম পিছন থেকে খানের কিছু ক্যাডারও এসেছে, তাই রুলকে ইশারায় বললাম কি করতে হবে। খান আমাদেরকে পিস্তল ত্যাগ করতেই আমি আমার পিস্তল দিয়ে ওর হাতে গুলি করলাম। পিস্তলটা খানের হাত থেকে মাটিতে পড়ে গেল। এবার ওর বা পায়ে একটা গুলি করলাম। আমার অফিসাররা ওর ক্যাডারদের পায়ে গুলি করে আহত করছে। খানের স্ত্রী ও রুমাকে দেখতে পেলাম লোকদের ভিড়ে। মিস্টার খান, এই এলাকায় সন্ত্রাসের রাজত্ব শুরু করেছো তুমি, তা শেষ করবো আজ আমি। তোমার অপরাধের শাস্তি তুমি পাবে রেডওয়ান। খানের ছেলে সহ অসংখ্য লোককে তুমি আর তোমার দল খুন করেছো, ফাঁসি তো তোমার হবেই। ফাঁসি আমার নয়, ফাঁসি হবে তোমার আর খানের, কারণ খানের সকল অপরাধের দোষের তুমি মিস্টার জামাল। আইনের পোশাক পরে সব ধরনের বেআইনি কাজ করেছো তুমি, পুলিশ ডিপার্টমেন্টকে কলঙ্কিত করেছো তুমি। তখন এসপি সাহেবের আগমন ঘটলো। খানের মতো তুমিও তো একজন অপরাধী, কিন্তু তুমি পুলিশ ডিপার্টমেন্টের এত প্রশংসা করছো কেন? সেটা এখনই বুঝতে পারবে এসপি। টিম ওসি জামাল খান ও তার লোকদের গ্রেপ্তার করো। আমার কথা শোনাই। সবাই টাস্কি খেয়ে গেছে, নীলপরি তো আরো বেশি অবাক হয়ে গেছে। ইয়েস স্যার। অফিসাররা খান, জামাল ও ক্যাডারদের ঘিরে ধরে বন্দুক তাক করে ধরে আসলো। কারা তোমরা? আর তুমি এদেরকে টিম বলছো, আর এরা তোমায় স্যার বলছে কেন? আজ সব সত্য প্রকাশ করব আমি। এলাকার সব লোকেদের দৃষ্টি আকর্ষণ করছি আমার প্রতি। সবাই শুনুন, আমি কিংবা আমার সাথে কেউ মাস্টার নই। আমরা সবাই এই দেশপ্রেমিক সিপাহী। আমরা সকলেই বাংলাদেশ পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি ডিপার্টমেন্টের অফিসার। আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ রেদওয়ান হোসেন, আর আমার সাথেরা সবাই সিআইডি অফিসার। শারওয়ানের সমস্ত সন্ত্রাসের ত্রাসে যখন এই এলাকা ভরপুর হয়ে গেছে, পুলিশ যখন ব্যর্থ হয়ে গেছে, তখন সরকার এবং আইজিপি স্যার এর নির্দেশে মাস্তানের ছদ্মবেশে এই এলাকায় আসি। এসপি ও নীলপরিকে আমার আইডি কার্ড দেখালাম। সবাই আমাকে স্যালুট প্রদান করলো। নীলপরিও খুব বেশি অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। তোমরা সবাই গোয়েন্দা অফিসার, অথচ কেউ কিছুই জানতে পারেনি? না, কারণ সবকিছুই গোপন ছিল। আমি মিসেস খানের কাছে গেলাম। সরি আন্টি, আপনার ছেলে আমার কারণেই মারা গেছে। ওর অপরাধের ঘরা পূর্ণ হয়ে গেছে, তাই সেদিন গোলাগুলিতে মারা গেছে সে। আপনি আমাকে ক্ষমা করে দেবেন। তোমার কোনো দোষ নেই বাবা, সবই আমার ভাগ্য। আমার স্বামীর কারণেই আমার ছেলেটা মারা গেছে। এলাকার সব মানুষই তাজ্জব হয়ে গেছে। ওসি জামালকে সাসপেন্ড করে তাদের সবাইকে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দিয়ে রূপনগর মিশন শেষ করলাম। 2 দিন এলাকায় কাটিয়ে নীলপরির সাথে মিট করে চলে আসলাম ঢাকায়। ঢাকায় চলে আসার 1 মাস পর পারিবারিকভাবেই নীলপরি আর আমার বিবাহ সম্পন্ন হলো। বিয়ের কয়েকদিন আগে নীলপরি ওর চাকরি ছেড়ে দিয়েছে। বিবাহের পর পরিবারের সাথেই থাকতে শুরু করলাম। সারাদিন খুনসুটি আর ভালোবাসার মধ্যে দিয়ে চলতে লাগলো আমার আর নীলপরির স্বপ্নের সুখের সংসার।